শুভ সকাল সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, সারা পৃথিবীতে আবার করোনার নতুন উদ্বেগ শুরু হয়েছে। গত 25শে নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন যে সেখানে করোনা ভাইরাসের একটি নতুন প্রকরণ পাওয়া গিয়েছে। প্রকরণটির ভেতরে এমন কিছু জেনেটিক পরিবর্তন পাওয়া গিয়েছে যেটি অন্য প্রকরণের চেয়ে আলাদা। খুব সুনির্দিষ্টভাবে বললে তারা বলেছেন যে জিনটি ব্যবহার করে বা যে প্রোটিনটি ব্যবহার করে করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে সেই প্রোটিনের ভেতর প্রায় 30টি জেনেটিক মিউটেশন পাওয়া গিয়েছে। এতগুলো পরিবর্তন আমরা অতীতে যেই ভ্যারিয়েন্টগুলো বা প্রকরণগুলো ছিল তার ভেতরে পাইনি। ফলে সারা পৃথিবীতে আমরা ইভেন গত 2-3 সপ্তাহ আগে যতটা সুবাতাস দেখেছিলাম করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার, সেটি আবার দুর্ভাবনায় পর্যবসিত হয়েছে। আমরা আজকে কথা বলবো করোনা ভাইরাসের এই যে নতুন প্রকরণ উদ্ভব হলো তার দুর্ভাবনার দিকটি নিয়ে, এবং এই নতুন প্রকরণ নিয়ে আমরা কি জানতে পারছি, আমাদের কি করণীয়, এই বিষয়গুলো আজকের আলোচনায় প্রাধান্য পাবে। বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমরা দুজন বিশেষজ্ঞকে অনলাইনে যুক্ত করেছি। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ডক্টর সমীর কুমার সাহা, নির্বাহী পরিচালক চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। ডক্টর সমীর কুমার সাহা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ রুবায়েত হাসান, ক্লিনিক্যাল মলিকুলার মাইক্রোবায়োলজিস্ট, সহকারী অধ্যাপক ওয়েল কর্নেল মেডিকেল কলেজ, কাতার। ডক্টর রুবায়েত হাসান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। চ্যানেল 24। আমরা প্রথমেই যেতে চাই ডক্টর সমীর কুমার সাহা আপনার কাছে। আমরা বললাম যে নতুন প্রকরণটি আমাদের পৃথিবীতে ইতোমধ্যেই ছড়িয়ে গিয়েছে। আমরা সর্বশেষ কি জানতে পেরেছি এই নতুন প্রকরণ সম্বন্ধে? অনেক ধন্যবাদ। আমরা জানি, আমরা অলমোস্ট সবাই এরকম ভ্যারিয়েন্ট আসছে একের পর এক আমাদের, অ্যান্ড এই ভ্যারিয়েন্টটাও অন্য অনেকগুলো ভ্যারিয়েন্টের মতোই। যেমন আমরা বলি এদেরকে বিভিন্ন ফেজ আছে, এখন সেটা আমরা বলি যে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, সেটা ঠিক আছে। আমার কাছে এখনও মনে হয় যে ইট ইজ স্টিল এ ভ্যারিয়েন্ট কনসার্ন। এটা নিয়ে আমাদের অনেক বেশি ইট শুড নট বি এ ভ্যারিয়েন্ট অফ প্যানিক অ্যাটলিস্ট, বিকজ সেটা কোনো দিনই আমাদের জন্য ভালো হবে না। আমরা এখনও বুঝতে পারি, এবং আমরা মনে হচ্ছে যেমন সবচেয়ে বেশি তো আমরা জানি যে সাউথ আফ্রিকাতে, কিন্তু আমরা এখন এটাও জানছি যে সাউথ আফ্রিকাতে হয়তো বা ডিটেকশন হয়েছে আগে, কিন্তু ইউরোপেও কিন্তু বেশ কিছু এরকম এখন দেখা যাচ্ছে সেখানে ছিল আগে। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে একটা ব্যাপার যে এখন পর্যন্ত যেরকম সংক্রমণ হচ্ছে তাতে করতে কিন্তু মনে হচ্ছে না যেরকম আগে যে আফ্রিকান ভ্যারিয়েন্টটা ছিল, সেই ভ্যারিয়েন্টটা যখন বাংলাদেশে এসেছিল তখন ডেল্টাটাকে মনে হয় যেন একদম সুইপ করে দিল একদম, একটা সপ্তাহের মধ্যেই কোনো আর সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট নেই, বিটাটা নেই, শুধু ডেল্টাই আছে ওখানে, এরকম ব্যাপার হয়েছিল। কিন্তু এরকম কিন্তু হচ্ছে না, ইভেন সাউথ আফ্রিকাতেও না। স্টিল ডেল্টা ইজ মেকিং প্রগ্রেস, এখনও আছে অবস্থাটা। কিন্তু আজকেও আমরা যেটা দেখেছি সেটাই। এটা এক নম্বর। 2 নম্বর কথা হলো যে ডিভাস্টেশন বলতে যেটা হয়, যেটা শুরু হয়েছিল ভারতে যখন ডেল্টা ভ্যারিয়েন্টটা আসে, সেরকম একটা ডিভাস্টেশন কিন্তু এখন পর্যন্ত আমরা এই ওমিক্রনটা দেখিনি। বাট আমরা এখনও কিছু বলতে পারবো না, একটু সময় লাগবে, এটা একটা। কিন্তু আমি আমাদের দেশের সবাইয়ের জন্য বলবো যে আমরা প্যানিকটা করবো না আর কি। এটা হলো আমাদের মূল চিন্তা হওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ। এই শব্দটা আমার খুব ভালো লেগেছে যে ভ্যারিয়েন্ট অফ প্যানিক যাতে না হয়ে যায়, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, সেটা ঠিক আছে, আমাদের সতর্ক থাকতেই হবে। ডক্টর রুবায়াত হাসান, যেটি একটু আগে ডক্টর সমীর কুমার বলছিলেন যে আমাদের একটু সময় লাগবে এটি কতটা ক্ষতিকর সেটি বুঝতে। কেন আসলে আমাদের এই সময়টা দরকার হবে? আমরা কেন সহসাই বুঝতে পারছি না যে এটি আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? হ্যাঁ, সেটা খুব ভালো প্রশ্ন। প্রথমেই আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আজকের প্রোগ্রামে আমাকে ডাকার জন্য। আর আমি খুবই খুশি, আমার অনেক শ্রদ্ধাভাজন ডক্টর সমীর সাহা এখানে। উনি আমাদের সিনিয়র, আমাদের পায়োনিয়ার ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, মেডিকেল মাইক্রোবায়োলজি লাইনের আর কি। তো সমীর দা অলরেডি ঠিক কথাটাই বলেছেন আর কি। তো
এখানে আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সেটুকু হচ্ছে বেসড অন জেনোম সিকোয়েন্সিং। হ্যাঁ, তো যেহেতু সিকোয়েন্সিংটা করে ফেলা যাচ্ছে, কাজে আমরা মিউটেশন গুলা ঠিকই খুঁজে বের করে ফেলতে পারতেছি। হ্যাঁ, যে এবং এগুলো আগের ভ্যারিয়েন্ট গুলোর সাথে তুলনা করে আমরা বুঝতে পারতেছি যে কিছু কিছু মিউটেশন আছে যেগুলো অলরেডি আগে রিপোর্টেড ছিল এবং তাদের কিছু ফেনোটাইপিক বা তাদের কিছু প্রপার্টি আমরা অলরেডি জানি। কিন্তু প্র্যাকটিক্যালি অনেক বেশি ইনফরমেশন জানার জন্য, বিশেষ করে এটার ট্রান্সমিশন রেট কিরকম, এটার প্যাথোজেনেসিটি বা কতটুকু ক্ষতিকর এই ভ্যারিয়েন্ট, বা এটা ইমিউন স্কেপ অথবা আমি বলবো যে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে কতটুকু ফাঁকি দিতে পারে, এইসব প্রশ্নের আনসার পেতে হলে আমাদেরকে তো আসলে অনেক বেশি কেসের দরকার, তাই না? তো এখন পর্যন্ত তো টোটাল কেস নাম্বার অফ কেসেস আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যতটুকু ভ্যারিয়েন্ট সিকোয়েন্সিং করা হয়েছে সেটার উপর। আর এখন পর্যন্ত আসলে খুব কম সংখ্যক ভ্যারিয়েন্টই সিকোয়েন্সিং করা হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের। আমি যদি একদম লেটেস্ট জি-সেইট বলে একটা ডেটাবেস আছে যেখানে আসলে সাধারণত সবাই জেনোম সিকোয়েন্স গুলো জমা দেয়, ওদের স্ট্যাটিস্টিক্স গুলো যদি দেখেন আপনি দেখবেন যে ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য মিলিয়নস অফ সিকোয়েন্স জমা হয়ে গেছে। কাজেই ওইটা সম্পর্কে যেই তথ্যগুলো আমরা পাচ্ছি, মানে এপিডেমিওলজিক্যাল, ক্লিনিক্যাল এবং সবকিছু কোরিলেট করে, সেই তুলনায় ওমিক্রনের সম্পর্কে আমরা খুবই অল্প জানি। এটাই হচ্ছে প্রশ্ন আর কি। কাজে এখন আমরা যে মন্তব্যগুলো করব সেগুলো হচ্ছে মোস্টলি বেসড অন ভেরি প্রিলিমিনারি ফাইন্ডিংস, অথবা আমাদের এক্সপার্ট অপিনিয়ন অথবা প্রেডিকশন আর কি, সেটাই বলতে হবে আর কি। তার মানে আমাদের ফিল্ড থেকে যেই তথ্য সেটি পাওয়ার জন্য আসলে খানিকটা অপেক্ষা করতেই হচ্ছে। যারা সত্যিকার অর্থে আক্রান্ত হবেন তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো পাবো ভবিষ্যতে। আমি ডক্টর সমীর কুমার সাহা এই প্রসঙ্গে একটু আসি যে এই যে ওমিক্রন ভ্যারিয়েন্ট যেটা আমরা বলছি এবং টেকনিক্যালি সেটাকে B11529 এই নামটি দেওয়া হয়েছে, এই ওমিক্রন ভ্যারিয়েন্ট এটি কেন আমরা পেলাম, কেন করোনা ভাইরাসের ভিতরে এই পরিবর্তনগুলো হচ্ছে বারবার? এটা খুবই একটা ইন্টারেস্টিং, এবং রুবায়েত, আমি এরপরেই রুবায়েতকেও আমি আবার বলবো যে না এটা নিয়ে বলতে, বিকজ রুবায়েত এটা নিয়ে অনেক কাজ করে। আমার কাছে কথা হলো যে মিউটেশন তো হবে, ন্যাচারালি হবে। এটার আমাদের শরীরের মধ্যেও কিন্তু সবসময় অনেক কিছু হচ্ছে, মিউটেশন হচ্ছে, আমাদের শরীর সেটাকে কন্ট্রোল করে, এবং মাঝে মাঝে সে কন্ট্রোল যখন উল্টো দিকে চলে যায় তখন কিন্তু আমরা রুবায়েত যেটা নিয়ে কাজ করে অনকোলজির অনেক কিছু, তখন অনকোলজিস্টদের কাছে আমাদের যেতে হয় বিভিন্ন রকম। কিন্তু এটা সবসময় যে হবে তা কিন্তু নয়, এবং এটা এমনও হতে পারে, আমি সবসময় খুবই আশাবাদী হতে চাই, এই অমিক্রনও এমন হতে পারে যে এত বেশি মিউটেশন হচ্ছে ও নিজেই নিজেকে হারিয়ে ফেলে কিনা সেটা নিয়েও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। সো এখন আমরা বলতে পারবো না, কিন্তু এই মিউটেশনটা হবে এটাই স্বাভাবিক, কারণ যখন সে তার চেঞ্জগুলো হয় তখন তার নিজের থেকেই চট করে হয়তোবা একটা মানে যেটা সাধারণ মানুষকে যদি বলতে চাই যে একটা ভাবে যে জায়গায় যেটা আসার কথা সেটা না নিয়ে অন্য একটা জায়গায় চলে গেল। তো সেই যে চলে যাওয়ার পরে সেইভাবে তখন তার ওই যেই হয়তো বা আমরা অ্যামাইনো অ্যাসিডগুলোকে যেরকমভাবে পাবো সেটা পাবো না। সেই যে হয়ে যাওয়া, এই অ্যামাইনো অ্যাসিড বললে একটু অসুবিধা, মানুষকে বুঝতে হবে যে তার যেরকম প্রক্রিয়া তার শরীরে হওয়ার কথা সেটা না হয়ে অন্য একটা কিছু হলো। যেমন আমার শরীরে রক্তটা যেরকমভাবে হওয়ার কথা, হিমোগ্লোবিনটাতে একটু যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমার হিমোগ্লোবিন কমে যাচ্ছে বা অন্য অনেক কিছু হচ্ছে, যা থ্যালাসেমিয়া হয়ে যায় মানুষের, যেগুলো আমরা কথায় কথা বলি, এরকমই ব্যাপার। সো ওই ভাইরাসটার মধ্যে সেই যে ক্ষুদ্রতম ক্ষুদ্র যে ভাইরাসটা আছে সেখানে তার মধ্যেও কিন্তু এগুলো হয়, এবং এগুলো যে হয় সেই হওয়ার প্রেক্ষিতেই কিন্তু আমাদের সে অনেক সময় অনেক অনেক সময়ই কিন্তু হয় যে দুর্বল হয়ে যায়। এই যে করোনা ভাইরাসের কথাটা, এর কিন্তু অতীত ইতিহাস আছে। অতীত ইতিহাসের সময় কিন্তু এর আগেও কিন্তু এরকম ভ্যাকসিন এসছিল, আসা এরকম এরকম ভাইরাস এসেছিল, জি। ভাইরাস এসছিল, আসার পরে আমরা সবাই ভয় পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে আমাদের কোথায় কোথায় কবর কোথায় রাখবো সেটা নিয়েও ওই সেই সময় আমরা কিন্তু ওই সার্চের কাজ হয়েছিল। কিন্তু সেটা কিন্তু ইন্টারেস্টিংলি আমরা যখন সব কিছুতে রেডি হয়েছি তখনই কিন্তু হঠাৎ করে ওই ভাইরাসটা দুর্বল হয়ে গেল, এবং দুর্বল হয়ে যাওয়াতে আমরা ভ্যাকসিন যে তৈরি করেছিলাম সেই ভ্যাকসিনটা কিন্তু কাজে লাগেনি আসলে খুব একটা।
এবং সেই ভ্যাকসিনটাকে চেঞ্জ করেই কিন্তু আজকে আমরা আবার অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা তৈরি হয়েছে, কিন্তু আগের জন্যই সেজন্যই আগে ভ্যাকসিনটা তৈরি করতে হয়েছে। সুতরাং এগুলো সব নির্ভর করে আসলে ওভারঅল এনভায়রনমেন্ট, কোথায় গিয়ে থাকছে, তার রিসেপ্টরটা কীরকম চলছে, সেগুলোর উপর নির্ভর করে কাজগুলো হয়। আমি খুবই সাধারণভাবে সবাই যেন বুঝতে পারে সেভাবে বুঝতে চেষ্টা করলাম। রুবায়েত হয়তো বা আর একটু টেকনিক্যাল যদি কথাটা বলে আমি সেটার জন্য ছাড়বো ওকে। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার ডক্টর রুবায়েত তাহলে এই প্রসঙ্গে আসি যে এই যে পরিবর্তন হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যে ডক্টর সমীর কুমার সাহার কথা থেকে যে একটা ন্যাচারাল বিষয়, একটা প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিকভাবেই এই ভাইরাসগুলোর ভিতরে পরিবর্তন হতে থাকবে। তো তাহলে এই পরিবর্তনের আলটিমেট ফলাফল যেটা, সর্বশেষ ফলাফলটা কি, কোথায় যাচ্ছে আসলে ভাইরাসটি যেতে পারে? ধন্যবাদ। আমি সমীরদার আনসারের রেশ ধরেই আর কি একটু অ্যাড করছি, তারপরে আর কি বলছি একটু টেকনিক্যাল পার্ট। তো সমীরদা অলরেডি বলেছে এটা তো আসলে একটা ভাইরাসের ন্যাচারাল লাইফ সাইকেলেরই একটা পার্ট। ভাইরাসটা যে ইভলভ করতেছে এবং সেটা হচ্ছে যে মানুষ হচ্ছে এই ভাইরাসটার এখন হোস্ট, এবং হোস্টের ভিতরে ভাইরাসটা কি করছে, সংখ্যা বৃদ্ধি করছে, বা তার মানে হচ্ছে যে ভাইরাসের জেনোমটা কপি হচ্ছে বারবার। তো সেই কপি করার জন্য অ্যাসিস্ট করতে যে একটা এনজাইম আছে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, সেটা কপি করতে গিয়ে তারা কিছু ভুল করে ফেলে, এরর হয়। হ্যাঁ, এবং ভাইরাসটারও একটা প্রুফ রিডিং এনজাইম আছে যেটা দায়িত্ব হচ্ছে সেই ভুলটাকে কারেকশন করা। কিন্তু প্রশ্ন হলো যে একটা ভাইরাস যখন এত বেশি সুযোগ পায় মাল্টিপ্লাই করার, হ্যাঁ, বিলিয়নস অফ টাইমস, যে যত বেশি ভাইরাসটা বংশ বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি করবে, তত তার ভিতরে মিউটেশনের সংখ্যা বাড়ার সম্ভাবনা বাড়তে থাকে। আবার সব মিউটেশনই যে ভাইরাসের নিজের জন্য সুবিধাজনক ব্যাপারটা তা না। এর মধ্যে অনেক মিউটেশন আছে যেটার কারণে ভাইরাস নিজেই সমস্যায় পড়ে যায় এবং সে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে। তো যেহেতু সে এরকম র্যান্ডমলি মিউটেট করতে করতে বিলিয়নস অফ একটা কম্বিনেশন তৈরি হয়, তার মধ্যে একটা ন্যাচারাল সিলেকশনের পার্ট হিসেবে কিছু কিছু মিউটেশন দেখা যাচ্ছে যে তারা তাদের আগের ভার্সনের থেকে বেশি এফিশিয়েন্ট হয়ে যায়, এবং বেশি এফিশিয়েন্ট হওয়ার কারণে সে সেলকে ইনফেক্ট করতেছে বেশি, সেলের সাথে বাইন্ডিং করতেছে, অ্যাটাচমেন্ট করতেছে ভালোভাবে, আবার সেলের ভিতরে ঢুকেও যখন প্রোটিনগুলো তৈরি হচ্ছে এবং বের হয়ে আসতেছে, যেমন ডেল্টার ক্ষেত্রে একটা বলা হয় যে ডেল্টা এত বেশি হাইলি ইনফেকশাস কেন, কারণ ডেল্টা একদিকে যেমন ডেল্টা ভাইরাস খুব স্ট্রংলি বাইন্ড করতে পারতেছে হোস্ট সেল রিসেপ্টরের সাথে, আবার সেলের ভিতরে ঢুকে একটা কেমিক্যাল রিয়াকশনকে একটা মিউটেশনের কারণে এমন ভাবে এফেক্ট করছে যেটা ভাইরাসটা যখন বের হয়ে আসতেছে তখন সে অলরেডি প্রাইমড হয়ে থাকে। তো যার কারণে সে অনেক এফিশিয়েন্টলি সারাউন্ডিং সেলকে ইনফেক্ট করতে পারে। তো এভাবেই এটাকে বলে ভাইরাল ফিটনেস। হ্যাঁ, যে ভাইরাস যত বেশি ফিট সে তত বেশি এস্টাবলিশ হয়ে যায় ইয়েতে, এবং তত বেশি। তো এর ফলাফলটা হচ্ছে যে সেটাই আর কি আমি যেটা বললাম, যে ফলাফল হচ্ছে যে সেই মিউটেশন গুলো, যে অনেক মিউটেশন আছে যেগুলোর কোনো ইম্প্যাক্টই নাই, অনেক মিউটেশন আছে যেগুলো ভাইরাসের নিজের জন্য হার্মফুল, আবার অনেক মিউটেশন আছে যেটা ভাইরাসটার ফেনোটাইপিক বা প্রপার্টি চেঞ্জ করে ফেলে, যেটার কারণে সে আরো বেশি ট্রান্সমিসিভ হয়ে যায়, অথবা আরো সিভিয়ার ডিজিজ ঘটাতে পারে, বা ইমিউনোলজিক্যাল স্কেপ বা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে স্কেপ করতে পারে। এ ধরনের সিচুয়েশন তৈরি হয় আর কি। আচ্ছা, জি। করোনা ভাইরাসের নতুন প্রকরণ কতটা দুর্ভাবনা এই বিষয়ে ডক্টর সমীর কুমার সাহা, আপনার কাছে প্রশ্ন। এই যে নতুন ভ্যারিয়েন্ট এসছে, নতুন প্রকরণ এসছে এবং মানুষ সংক্রমিত হচ্ছে, সংক্রমণ বাড়লেই কি সেটা খারাপ, নাকি এর আরও অন্যান্য দিক আছে যেগুলো আমাদের বিবেচনায় রাখা দরকার? সংক্রমণ তো অবশ্যই খারাপ, কারণ সংক্রমণ না হলে আমরা সবাই ভালো থাকি, সেটাও ব্যাপার আছে। কিন্তু সংক্রমণ হলেই যে ভয় হতে হবে, একেবারে আবারও একই কথা বলি, সঙ্গে সঙ্গেই যে আমরা একদম নার্ভাস হয়ে যাব বা এটার জন্য আমরা চিন্তিত হয়ে মানে আমাদের সমস্ত এয়ারপোর্ট বন্ধ করে দিব, সব কিছু বন্ধ করে দিব, সেটা কিন্তু নয়। আরেকটা জিনিস জানতে হবে যে যতজনকে আমরা সিমটোমেটিক দেখি অনেক সময়ই কিন্তু তার থেকে প্রায় কাছাকাছি কিন্তু অ্যাসিমটোমেটিক ভাবেও কিন্তু এই ভাইরাসটা থাকে। সুতরাং সেগুলোকে নিয়েও আমাদেরকে চিন্তা করতে হবে। এই প্রত্যেকটা জিনিস চিন্তা করেই কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে এটাকে কনসিডার করব, এবং কিভাবে যারা আমরা বিজ্ঞানী বলি নিজেদেরকে, তারা কিভাবে মানুষকে এটা ডেলিভার করব। কারণ মানুষকে যেন কোনোভাবেই এরকম না হতে হয় যে মানুষ মনে করছেন যে এটা এতই ভয়ের ব্যাপার যে সে তখন দেখা যাবে যে কোথাও সে যাচ্ছে না, কাজ করছে না। কতগুলো এক্সাম্পল যদি দেই,
বাংলাদেশে কিন্তু আমরা অনেক বড় বড় কথা উদ্যোগ নিয়েছি কিন্তু। আপনারা মনে রাখবেন যে আমরা কিন্তু যখন প্রথম এই ভাইরাসটা আমাদের কাছে আসে, তখন আমাদেরকে অনেক প্যানিক হয়েছে, এক নাম্বার। কিন্তু একই দিকে আমাদের গভর্নমেন্ট কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ নিয়েছে একটা, যে না আমরা খুব কিছু বন্ধ করে দেব না। আমরা কিন্তু দরজা বন্ধ করিনি। আমরা কিন্তু বিমান আমাদের এখানে এসেছে। আমরা কিন্তু সবাইকে একদম বন্ধ করে দেইনি, এবং বন্ধ করে দেইনি রপ্তানিও বন্ধ করিনি আমরা। কেন সেগুলো? কারণ আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে এত যদি আমরা ভয় পেয়ে যাই, তাহলে আমাদের অর্থনীতিটাই শেষ হয়ে যাবে কিন্তু। এটাও একটা চিন্তার ব্যাপার। সো সব কিছু মিলে, সব কিছু কিন্তু সায়েন্স না। সায়েন্সটাকে প্রত্যেকটার সাথে মিলিয়ে তারপরে চিন্তা করতে হবে আমরা কি করব। তার অর্থ এই না যে কিন্তু আমরা কনসিয়াস হব না। ডেফিনেটলি আমরা কনসিয়াস হব। আমরা মানুষকে বলবো যে স্বাস্থ্যবিধি কিভাবে মানতে হবে, সেই জিনিসটা মানুষ পালন করবে। কিন্তু একই সাথে মানুষ এইটাও চিন্তা করবে যে কিভাবে আমরা সবাই মিলে কাজ করে থাকতে পারবো, এবং আমাদের পুরো দেশটাকে আমরা কিভাবে টিকিয়ে রাখতে পারবো, সেটাও গুরুত্বপূর্ণ কিন্তু। জি, কথা অনেক হবে আবার। ধন্যবাদ। তার মানে দাঁড়াচ্ছে যে সংক্রমণ বাড়তে পারে, কিন্তু আমাদের স্বাভাবিক যে সতর্কতার বিষয় ছিল সেটিকে আমরা বজায় রেখে আমাদের জীবনযাত্রা কিভাবে স্বাভাবিক রাখা যায় সেই জায়গাটাও আসলে আমাদের ভাবতে হবে। আমি ডক্টর রুবায়েত হাসান এই প্রসঙ্গে বলি যে সংক্রমণ থেকে বেঁচে থাকাটা কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি, সবচেয়ে আগে অগ্রাধিকার ভিত্তিতে ভাবতে হবে। আমরা এই নতুন হোক পুরনো হোক যে কোনো প্রকরণ থেকেই আমরা কিভাবে এই সংক্রমণগুলো এড়াতে পারি, নতুন কিছু আমাদের ভাবতে হবে কিনা? ধন্যবাদ। হ্যাঁ, আমি এই প্রশ্ন দেওয়ার আগে সমীরদার ওপিনিয়নটাকে একটু ডেটা দিয়ে সাপোর্ট দিচ্ছি আর কি। যে ওপিনিয়নটা সমীরদা দিল খুব একটা এক্সেলেন্ট ওপিনিয়ন। তো আমি ডেটা দিয়ে সাপোর্ট দিচ্ছি এই জন্য যে আমি বলতেছি যে এখন যেমন ধরেন আমরা অমিক্রন ভ্যারিয়েন্টের উদাহরণ নিয়ে আসতে পারি। এটা নিয়ে বিশ্বজুড়ে যে পরিমাণ প্যানিক চলতেছে আর কি। হ্যাঁ, এর পিছনের কারণগুলো হচ্ছে আনসার্টেনিটি, তাই না? যেহেতু নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে যেটাতে অনেকগুলো একসাথে বেশি মিউটেশন আসছে, যার কারণে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে এবং সেখান থেকে সবাই আশঙ্কা প্রকাশ করছে। কিন্তু এগুলো কিন্তু পিছনে কিন্তু যথেষ্ট প্রমাণ নেই এখনো, তাই না? সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে ইভেন সাউথ আফ্রিকা যেখানে সবচেয়ে বেশি সিকোয়েন্সিং হয়েছে, এবং অন্যান্য দেশেও যে সিকোয়েন্সিং গুলো হচ্ছে এবং সেখানে যে প্রপোর্শন গুলো দেখানো হচ্ছে, এটা মনে রাখতে হবে এটা কিন্তু খুব আনবায়াসড না এই প্রপোর্শন গুলো। কারণ হচ্ছে যে সিকোয়েন্সিং গুলো কিন্তু হাইলি প্রবাবল কেস গুলাকে ধরে ধরে করা হচ্ছে। যে রেটটা আমরা পাচ্ছি, ইভেন যেমন সাউথ আফ্রিকাতে হয়তো 70% দেখা যাচ্ছে যে, কিন্তু এই এই সিকোয়েন্সিং এইগুলো কিন্তু বায়াস। আর আরেকটা তথ্য যেটা সমীর দাও মেনশন করছে যে যদিও প্রথমে বলা হয়েছে যে এটা বতসোয়ানাতে প্রথম ডিটেক্ট হয়েছে, তারপরে সাউথ আফ্রিকাতে বেশি হয়েছে, কিন্তু রিসেন্টলি নেদারল্যান্ডের ডেটা থেকে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তারা আরো আগের কেস পাইছে, হ্যাঁ, যেগুলো ইভেন রিসেন্টলি সাউথ আফ্রিকা থেকে রিটার্ন করছে। এরকম ট্রাভেলারদের থেকেও আরো আগের কালেক্ট করা স্যাম্পলে তারা অমিক্রন ভ্যারিয়েন্ট পাইছে। সেখান থেকে তারা সাসপেক্ট করতেছে যে এমন হতে পারে যেটা এটা ইউরোপ থেকেও গেছে ওইদিকে, সেটা হতে পারে। তো এগুলো যদি সত্যি হয় তাহলে এখনো বলতে হবে যে ডেল্টাকে কম্পিট আউট করার মতো সেরকম কোনো কিন্তু নমুনা আমরা এখনো দেখি নাই। হ্যাঁ, তো এই জিনিসগুলা ইন্টারপ্রিট করার সময় বা করার সময় এই জিনিসগুলা মাথায় রাখা দরকার আর কি। তো সরি, আপনার কোশ্চেনটা আমি আমার প্রশ্ন ছিল যে এই যে ডেল্টা হোক অথবা এখন অমিক্রন আসলো, আলফা ছিল, কিভাবে জি আমরা আসলে সংক্রমণ থামানোর জন্য আমাদের কি করণীয়, কোনো নতুন কিছু করতে হবে? এটা তো আসলে ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে না, কারণ স্ট্র্যাটেজি গুলা তো সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে একই আর কি। ঠিক আছে, তো এখন আপনি যদি আমার ওপিনিয়ন চান, আমরা কিন্তু অলরেডি দেখেছি যে আসলে ট্রাভেল ব্যান করে খুব একটা লাভ নেই, কারণ যে কোনো না ভাবে ভাইরাস অলরেডি ঢুকে যায় এবং অমিক্রন ভাইরাস অলরেডি এখন পৃথিবীর অনেক দেশেই রিপোর্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো যেটা করা দরকার সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান প্রায়োরিটি আমার মতে হচ্ছে যে ভ্যাকসিনেশনটাকে যত বেশি র্যাম্প আপ করা যায়, কারণ হচ্ছে যে এটাই হচ্ছে একমাত্র সাস্টেইনেবল সলিউশন। এখন আমরা জানি যে ভ্যাকসিন যারা নিচ্ছে তাদের মধ্যে ব্রেক থ্রু ইনফেকশন হচ্ছে বা ভ্যাকসিন নেওয়ার পরও ইনফেকশন হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি এগুলো হচ্ছে আইদার অ্যাসিমটোমেটিক অথবা মাইল্ড, কারণ সব ভ্যাকসিন যতগুলো ভ্যারিয়েন্ট নিয়ে রিয়েল ওয়ার্ল্ড এফেক্টিভনেস স্টাডি করা হয়েছে, মোটামুটি কনক্লুশন সবগুলোরই সেম, যে সিভিয়ার ডিজিজ বা কেস ফ্যাটালিটির এগেনস্টে ভ্যাকসিনের ইফেক্টিভনেস এখনো স্টিল হাই, এবং আশা করা যাচ্ছে অমিক্রনের এগেনস্টেও এটা
ইফেক্টিভ হবে। সো দিস ইজ নাম্বার ওয়ান প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে সার্ভেলেন্সটাকে জোরদার করা। ঠিক আছে, আপনি ট্রাভেল ব্যান না করে যে এয়ারপোর্টগুলোতে যে ইয়েটাকে স্ক্রিনিং বা সার্ভেলেন্সটাকে আরো বেশি স্ট্রংলি ইমপ্লিমেন্ট করা এবং এবং কেসগুলোকে ফলো করা, যাতে ইয়ে করা যায় আর কি। তো আচ্ছা, আর পাশাপাশি তো আপনারা জানেনই যে একটা মাস্কিং এবং সোশ্যাল রেস্ট্রিকশন যতটুকু পারা যায় রাখলে সেগুলো থেকে তো অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে যে এগুলো থেকেও অনেক বেশি বেনিফিট পাওয়া যায় আর কি। জি, তার মানে আমাদের আগে আমরা যেই নিয়মনীতির কথা বলছিলাম, স্বাস্থ্যবিধির কথা বলছিলাম, সেটা কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে এবং অবশ্যই, আমরা অবশ্যই। আসলে বলতে পারি যে ভ্যারিয়েন্ট যাই হোক, প্রকরণ যাই হোক, মাস্ক, ভ্যাকসিন, সোশ্যাল ডিস্টেন্সিং এবং আমরা যেটা বলছি সাবান দিয়ে হাত ধোয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদের সব জায়গা থেকেই রক্ষা করতে পারে। আমি এখানে আরেকটা প্রসঙ্গ আনতে চাই। আপনি কথা প্রসঙ্গে ভ্যাকসিনের কথা এনেছেন এবং আমরা সবাই এটা স্বীকার করি যে ভ্যাকসিন হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যেটা আমাদেরকে প্রোটেক্ট করতে পারে যদি আমরা সবাইকে ভ্যাকসিনেশন আওতায় আনতে পারি। কিন্তু ডক্টর সমীর কুমার সাহা, আপনার কাছে প্রশ্ন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু ইতোমধ্যে বলেছে যে এই যে নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে, এর অন্যতম বড় কারণ হচ্ছে ভ্যাকসিনের যে বিতরণ, যেটা সারা পৃথিবীতে কিন্তু আমরা ঠিকমতো করতে পারিনি। এই জায়গাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই জায়গাটা হলো সবচেয়ে খারাপ। মানে ব্যাপারটা হচ্ছে যে মানুষগুলো কত ক্রুয়েল হতে পারে, অ্যান্ড ইনইকুইটির যে একটা আমরা চিন্তাই করিনি। কিন্তু আমার মনে আছে প্রথম যেদিন আমি টক শোতে যাই, এই কোভিড যখন আসে, তখন বলেছিলাম যে দিস পসিবলি উইল বি অ্যান অপরচুনিটি, যেখানে আমরা সবাই একসাথে মিলে কাজ করব। কারণ হলো যে যদি আমাদের টিকা, আমাদের এখানে যদি ভ্যাকসিন নাও আসে, মানে আই মিন যদি যদি এই ভাইরাস নাও আসে, তারপরেও আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আবার আমেরিকানরাও যদি মনে করে যে তা না, তা ওরা যাই করুক, আমাদের মধ্যে না আসলে হলো, এটা যাবেই সব জায়গায়, কিন্তু সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো। আলটিমেটলি ব্যাপারটা কিন্তু এরকম হয়নি। আমরা দেখেছি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো ইভেন তাদের টাকা নিয়েছে ফ্রম দ্য গভর্নমেন্ট, সেই টাকাটা দিয়ে কিন্তু ভ্যাকসিন বানিয়েছে। অ্যান্ড সেই ভ্যাকসিনটা কিন্তু আসলে সাধারণ মানুষের কাছে যায়নি। ইনফ্যাক্ট মানে বলতে গেলে, আমি যদি একদম নাম ধরে যদি বলি, মডার্নার কথা যদি বলি, তার তার যে ফান্ডিংটা এসছে সেটা কিন্তু এনআইএইচ থেকে আসছে। সেই টাকাটা সেইটা কিন্তু সে করেনি। এবং সবচেয়ে কম যদি কোথাও বিস্তার করে থাকে এই মডার্নার, তাহলে সেটা কিন্তু এই কোম্পানিটাই সেটা করেছে। ইট ইজ আনফর্চুনেট। এবং এখন হোয়াটস গোয়িং অন, যে সবাই বুস্টার দেওয়ার জন্য খুবই অস্থির। কিন্তু জি, কিন্তু আমরা জানি যারা কিন্তু দুটো ডোজ দিয়েছে, ইভেন অ্যাস্ট্রাজেনিকার যারা নিয়েছে, তারা কিন্তু খুব একটা আইসিইউতে যেতে হয়নি তাদেরকে। ম্যাক্সিমাম হয়তো বা কোনো সময় একবার হাসপাতালে গিয়ে যেতে হয়েছে, বাট মোস্টলি হাসপাতালেও যেতে হয়। তাদেরকে আমরা বুস্টার দিব, নাকি আমি বাকি মানুষগুলোকে যাদের একদমই টিকা পায়নি সেই জায়গাটাকে নিয়ে দিব? এটা সবাই মিলে বলা উচিত এবং বলতেই হবে সবাইকে। এবং এটাও বোঝা উচিত, কিন্তু আমি আমি পজিটিভ দিকটাও বলি। এই প্রথম কিন্তু আমরা সিকোয়েন্সিং করছি। কোথায় অনেক তো সিকোয়েন্সিং মেশিন ছিল বাংলাদেশে, আমরা তো করিনি। আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু কারণ ওনাদের দয়া করে ওনারা এসে যে আমাদেরকে প্যারাশুট এপিডেমিওলজি করতেন, এখানে আসতেন, স্পেসিমেন নিতেন, চলে যেতেন। এখন তো সেটা হচ্ছে না। আমরা তো একদম প্যারাশুট এপিডেমিওলজি না, এখন আমরা আমাদের কাজটা করি। আমরা নিজেরাই কিন্তু আবার জিএসআইডি থেকে সেটা গিয়ে উঠাই আবার। কেউ না, কিন্তু আগে কিন্তু আমাদের এখান থেকে স্পেসিমেন নিয়ে সিকোয়েন্সিং করে ওনাদের নাম দিয়েই কিন্তু সব জায়গায় কিন্তু ওইগুলোর নামটা হতো। এটা কিন্তু হতো না যে বাংলাদেশের কোনো একজন সায়েন্টিস্টের নাম। আমার মনে হয় এটা সবাই সাধারণভাবে যদি বুঝেন, এবং আমার মনে হয় যে আমরা এরপর থেকে আমরা নিজেরাই এমনভাবে তৈরি করব ভ্যাকসিন, যাতে করে আমরা আসলে এই ইনইকুইটিটাকে বন্ধ করে দেব। আমি রিকোয়েস্ট করব এই সময়ই যে আমাদের দেশেও যে ইন্ডাস্ট্রিগুলো আছেন, তারাও যেন এরকমভাবে চিন্তা করেন যে দেশের মধ্যে যেন আবার ইনইকুইটি না হয়, সবটা যেন সবার কিছু হয়। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বোধ আমরা আজকালকার জন্য। জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি এখানে রেজ করেছেন। তবে এটি খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই কোভিড কেন্দ্রিক যেই সলিডারিটি, সারা পৃথিবীর ভিতরে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতার যেই বার্তাটা আমরা চেয়েছিলাম, সেটি আসলে এখনো পর্যন্ত কিন্তু পাইনি। দেখা যাক যে ভবিষ্যতে আমরা এর এর যেই যেই অবস্থায় আমরা আছি সেখান থেকে উত্তরণ করতে পারি কিনা। ডক্টর রুবায়েত, আপনার কাছে আসি
যে এই যে ভ্যাকসিনের প্রসঙ্গটা আমরা বললাম যে ভ্যাকসিন হয়তো সব দেশে একইভাবে আসতে পারবে না। পৃথিবীর যেই দেশগুলো উন্নত, বেশ কয়েকটি দেশ আছে, সেখানেও কিন্তু ভ্যাকসিন জমা হয়ে আছে, কিন্তু লোকজন ভ্যাকসিন নিতে চাচ্ছে না, পলিটিক্যাল কারণ আছে বা সামাজিক কারণ আছে। তাদের অবস্থাটা আসলে কি, এবং যারা বর্ডার বন্ধ করে রেখেছিল এতদিন পর্যন্ত, তারা কি ভালো আছে আসলে? এটাই এখন বার্নিং কোশ্চেন অফ দ্য ডে, তাই না? এবং অমিক্রন ভ্যারিয়েন্টের ইমার্জেন্সের মধ্যে দিয়ে এই জিনিসটা আবারও প্রমাণ হলো যে এটা ইনফেকশাস ডিজিজ বা একটা ইনফেকশাস প্যাথোজেন। এটা আমরা মানুষ হয়তো মানুষের মধ্যে ভেদাভেদ করতে পারি, কিন্তু এই ভাইরাস যতই খারাপ হোক তারা কিন্তু আর ধনী দরিদ্র দেখে ইনফেকশন করতেছে না, তারা সবাইকেই করতেছে। এবং যাদের মধ্যে রিস্ক ফ্যাক্টর বেশি তারা আরো বেশি ভিকটিম হচ্ছে। এবং এটা এখন মানে অবধারিত সত্য যে এটা যদি আমরা সারা পৃথিবীতে জুড়েই সমানভাবে নির্মূল না করতে পারি, কোথাও না কোথাও এটা আবার এভাবে ইমার্জ করবে। এবং সেটাকে মানে কোনো দেশের পক্ষেই এমন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না যে একটা ভাইরাস সে দেশে ঢুকবেই না কখনো। হ্যাঁ, তো এটার জন্যই এখন আসলে করা দরকার, যে আসলে বসা দরকার। এবং এটা কিন্তু WHO কন্টিনিউয়াসলি ওরা বলে যাচ্ছে, কিন্তু এখন আসলে এই ডেভেলপড কান্ট্রিগুলোর ডেফিনেটলি একসাথে হওয়া উচিত, একটা এগ্রিমেন্টে যাওয়া উচিত। পাশাপাশি ডেভেলপিং কান্ট্রি এবং লো ইনকাম কান্ট্রিগুলোরও তাদেরও কিন্তু ম্যাক্সিমাম এমফেসিস দেওয়া প্রয়োজন, এবং তাদের ভিতর থেকেও সেই ইনিশিয়েটিভটা আসা প্রয়োজন। যেমন আমি মনে করি যে আমাদের বাংলাদেশেও কিন্তু এই যে যেমন একটা ভ্যাকসিন দেওয়ার জন্য একটা বেশ একটা আসছিল, এনথুসিয়াজম, এবং যখন ইনফেকশন রেটটা অনেক হাই ছিল। এখন মনে হচ্ছে যেন আবার, আমি একদম খুব লেটেস্ট ইনফরমেশন জানি না, কিন্তু এখন আমি অনেকদিন ধরে দেখতেছি যে ভ্যাকসিন কাভারেজ রেটটা খুব বেশি র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে না। অ্যারাউন্ড 22% ডাবল ডোজ ভ্যাকসিন, আর 1 ডোজ বোধহয় 35% কাভারেজ আছে। তো এটা এটা তো বেশ স্পিডে আগাচ্ছিল কয়েক মাস আগে, যখন ইনফেকশন রেট অনেক হাই ছিল। এখন আবার কমে আসতেছে। কাজেই দুই দিক থেকেই একটা জোর দেওয়া প্রয়োজন। একটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে একটা অ্যাডভোকেসি প্রয়োজন, এবং ডেভেলপ কান্ট্রিগুলোর কমিটমেন্ট প্রয়োজন যে এটা করার জন্য। সারা পৃথিবী ওয়ার্ল্ডের লিডারদের একটা এগ্রিমেন্টে আসা প্রয়োজন। তা না হলে এটার আসলে সাস্টেনেবল সলিউশন হবে না, এবং অমিক্রন ভাইরাস আসলে সেটাই প্রমাণ করলো। জি, ডক্টর সমীর কুমার সাহা, আপনার কাছে আসি। আমরা বাংলাদেশের প্রসঙ্গটা একটু জোর দিতে চাই যে এই যে নতুন প্রকরণ আসলো, ভবিষ্যতেও আরও আসতে পারে, বাংলাদেশের আসলে কি করণীয়? আমরা দেখছি যে ভ্যাকসিনের কাভারেজটা খুব বেশি বাড়ছে না। আর কি করতে পারি আমরা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার জন্য? আমার মনে হয় ভ্যাকসিনের যেই কম হচ্ছে সেটা হয়তো ভ্যাকসিন, আমরা তো মানে আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি, আমরা ইন অ্যাডভান্স আমাদের আমাদের দেশ কিন্তু এরকম ব্যবস্থা করেছিল, ইন অ্যাডভান্স কিন্তু আমরা টাকা দিয়েছি যাতে করে আমাদের ভ্যাকসিনটা তাড়াতাড়ি চলে আসে। ইভেন বিফোর যে ভ্যাকসিনটা তখন ওর কনফার্ম হয়নি, কিন্তু তখন তার আগেই কিন্তু টাকাটা দেওয়া হয়েছে। বাট আনফর্চুনেটলি আমরা কিন্তু সময় মতো ভ্যাকসিন গুলো পাইনি। পাওয়া শুরু হয়েছিল, কিন্তু একটা ফ্লো যাওয়ার পরেই হয়ে গেল। এটা এটা নিশ্চয়ই জানা সবার যে ডেল্টা যখন এলো, যখন ভারতে কোনোভাবেই ওরা ম্যানেজ করতে পারছিল না, সিরাম ইনস্টিটিউট কিন্তু আমাদেরকে ওই ভ্যাকসিন গুলো দেয়নি, বিকজ গভর্নমেন্ট ব্যারিয়ার দিয়ে দিচ্ছিল। তো সেই জন্যই আমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভ্যাকসিন আনতে হয়েছে। সেই জন্য আমাদের একটু অসুবিধা একটা জিনিস। আর একটা জিনিস হলো যে আমরা খুবই ভালো নিউজ হলো, এই আগামী বছরই নতুন বছরে আমাদের কাছে চলে আসবে হলো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, যেগুলো আমাদের আগে অলরেডি পেমেন্ট করা আছে টাকা, সেই টাকা থেকে আসবে। এবং আসলে তখন আমরা আশা করি আরো ভালোভাবে যাব। এছাড়া দেশের যেটা হলো যে একটা জিনিস বোধহয় আমরা একটু পিছনে এখন যাচ্ছি, তার কারণটা হলো যে আমাদের দেশটা তো আসলে কম্পারেটিভলি যদি আমরা অন্য অনেকগুলো দেশের সাথে চিন্তা করি, সে তুলনায় আমাদের কিন্তু মৃত্যু কম হয়েছে আমি বলবো। আর ইদানিং কালে তো আমাদের কেসও অনেক কম। জি, মানে বলবো যে আমার ল্যাবরেটরিতে আমরা দিনে 400-500 পর্যন্ত করে কিন্তু স্পেসিমেন প্রসেস করেছি। কিন্তু আমরা একদমই ছোট্ট একটা গ্রুপ, এবং ল্যাবের অন্য রিসার্চ করি, কিন্তু হঠাৎ করে আমরা কনভার্ট করে ওটাতে গেছি। সেইগুলোতে কিন্তু এখন আমাদের
60-70-এর বেশি টেস্ট হয় না, এবং এমনও গেছে আমাদের দিনে হয়তো বা 3টা-4টা টেস্ট পজিটিভ হয়। তো সেই জিনিসগুলো কিন্তু এখন একটু বাড়ছে আস্তে আস্তে, এটা একটা। কিন্তু অনেক যে বেড়েছে এরকম কিছু না, আমাদের মৃত্যুর হারও অনেক কমে গেছে। বাংলাদেশের যেটা হচ্ছে, তার জন্য আমরা কিন্তু রিল্যাক্স হয়ে গেছি সবাই, কিন্তু এখন আমরা বিচে যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছি, যাওয়ারও কথা, সেটাই হওয়ার কথা, কিন্তু আমরা মাস্ক ব্যবহার করাটা ভুলেই যাচ্ছি বোধহয়, সেরকম একটা ব্যাপার। যার জন্য আমাদেরকে, মানুষকে আমরা বলবো না যে তোমরা ঘরে বদ্ধ হয়ে থাকো, কিন্তু আমরা মানুষকে বলবো একই কথা, সেই স্বাস্থ্যবিধি মেনে চলাগুলো খুব ভালোভাবে চলতে হবে, এটাই আমাদের কাজ। আমাদের অনেকেই টিকা পেয়েছেন, এবং আমাদের গ্রামের মানুষের কিন্তু আমরা বলবো যে তারা এমনিভাবেই ভালোভাবেই থাকেন, তাদের ডিস্টেন্সটাও ভালো, এবং তারা রিলেটিভলি কিন্তু তারা কম আক্রান্ত হয়েছেন। জি। আমি এটা জন্য ব্যাখ্যা করার জন্য আসবো না এখন, বাট আমি বলবো যে সেটা কিন্তু হয়েছে। সুতরাং আমরা শহরের মানুষগুলো, যেখানে আমরা বেশি, অনেক বেশি ডেন্সলি পপুলেটেড, সেই জায়গাগুলোতে যদি আমরা একটু মাস্ক পরে সবাই মিলে ভালো অবস্থায় থাকি, তাহলেই বোধ আমরা ভালো থাকি। আচ্ছা, ডক্টর সমীর কুমার শাহ, এখানে একটি প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না, সেটি হলো কোভিড কি আমাদের একটি বার্তা দিচ্ছে কিনা যে আমাদের জীবন আচরণে আসলে একটা মৌলিক পরিবর্তন দরকার। আমরা অন্যান্য সময়ে যেভাবে জীবনযাপন করেছি সেখানে ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন না। আমি ছোট্ট করে যদি বলি যে একসময় মানুষ খোলা নদীর বা পুকুরের পানি খেত, এখন সেটা খাচ্ছে না, কারণ আমরা জানি যে ওই পানির সাথে পানিবাহিত রোগের জীবন আমাদের শরীরে ঢুকে যেত। কোভিড কি আমাদের এরকম কোনো স্থায়ী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে বা করছে? একটা জিনিস হলো, মাস্ক আমাদেরকে অনেক কিছুতে হেল্প করতে পারে, কিন্তু আমি জানি না যে মাস্কটা পরে সবসময় মানুষ থাকবে কিনা, এটা সম্ভাবনাটা খুবই কম। জি। হ্যান্ড ওয়াশটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো যে যদি হ্যান্ড ওয়াশটা আমরা ফলো করতে পারি, ইউল বি সেভিং এ লট। ইনফ্যাক্ট আপনার ইনফ্লুয়েঞ্জা বলুন, আপনি বলুন অন্য ভাইরাসগুলো বলুন, বা আপনি যে কোনো জিনিস, আপনার টাইফয়েডের জন্য হতে পারে এটা, শিগেলা দিয়েও অনেক সময় হয় যে আপনি যদি কোথাও একটা টয়লেট থেকে এলেন, তারপর আপনি যে হ্যান্ডেল গুলো ধরছেন, সেই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার হ্যান্ড ওয়াশটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যে এইটা যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আমাদের অনেক কিছু বন্ধ করা যাবে। এটা একদমই সম্ভব এবং করা উচিত। এবং সাধারণত মানুষ যদি যত বেশি আরো জানবে, শিখবে, জ্ঞান বাড়বে, তত এই কাজটা বাড়বে, এবং এটা এটা বোধহয় এটা নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারি আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি যেই বিষয়টা আমরা সবাই করতে পারি সেটাকে খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন। ডক্টর রুবায়েত হাসান, আপনার কাছে আসি। এই যে কোভিড একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আমরা এসে দেখছি যে ইউরোপের দেশগুলোতে শীতের সময়ে, বাংলাদেশে এখন অতটা বাড়ছে না, কিন্তু আমার ব্যক্তিগত আশঙ্কা হচ্ছে যে ফেব্রুয়ারি মার্চের দিকে হয়তো আবার একটু বাড়তে পারে। এই কোনো সিজনাল প্যাটার্ন কি আসলে আমরা বলতে পারি কিনা যে দেখা শুরু করেছি কোভিড ইনফেকশনের ক্ষেত্রে? আপনার কি অভিমত? হ্যাঁ, এটা তো আপনি জানেনই, যে কোনো রেসপিরেটরি ইনফেকশন, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের শীতের দেশগুলোতে দেখা যাচ্ছে যে এই উইন্টারে এসে আপনার এটার প্রকোপ অনেক বেড়ে যায়, এবং তার কিছু কিছু কারণ আছে। কিছু কিছু ভাইরাসের স্পেসিফিক সিজনালিটি প্যাটার্নও আছে, যেটা আপনার ওয়েদারের সাথে জড়িত। আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের শীতের দেশ যেহেতু, কাজেই আপনার মানুষ বেশি ভিতরে থাকতেছে, ঘরের ভিতরে থাকতেছে বা ইনডোর থাকতেছে বেশি, যার কারণে ট্রান্সমিশনের রিস্কটা অনেক বেশি হয়ে যায়। তো করোনার ক্ষেত্রে, স্পেশালি কোভিড-19 ক্ষেত্রে এখনো এরকম কোনো সিজনালিটি স্পেসিফিক্যালি বলা সম্ভব না, এরকম কিছু দেখা যায়নি, কারণ সারা বছর জুড়েই হয়েছে। এবং এখন যদি একটু বেড়ে থাকে, সেটা হয়তো সামান্য ইয়ের কারণে, নর্মাল আদার রেসপিরেটরি ভাইরাসের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের কারণেই আর কি হচ্ছে বলে মনে করি আর কি। আচ্ছা। কিন্তু প্রথম দিকে যেরকম একদম শুরুর দিকে আপনাদের হয়তো মনে আছে, অনেকের ধারণা ছিল যে সামার আসলে গরমে ভাইরাস ডিসঅ্যাপিয়ার করবে বা কি, এই ধরনের কিছুই ঘটেনি আর কি। সেটি এখন আমরা দেখছি না। এখানে তাহলে প্রশ্ন আসে যে অন্য যেই ভ্যাকসিনগুলো, যেমন ইনফ্লুয়েঞ্জার অন্য ভাইরাসগুলো, যেগুলো রেসপিরেটরি অন্য ভাইরাস, যেগুলো আমাদের রয়েই যাচ্ছে, আমাদের পুরোপুরি আমরা একদম ইরাডিকেট করতে পারছি না আমাদের সিস্টেম থেকে, কোভিডও কি ওরকম একটি ভাইরাস হিসেবে থেকেই যাবে আমাদের সাথে? আপনার কি অভিমত? হ্যাঁ, এবং সেটাই মোস্ট লাইকলি সিনারিও। কারণ হচ্ছে আপনার আপনি হয়তো বলতে পারেন সার্স 1 কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করেছিল, এটা সত্যি, কিন্তু সার্স 1 নো হোয়ার নিয়ার দ্য কোভিড-19, তাই না? কোভিড-19 যে স্কেলে আপনার সারা দুনিয়াকে এফেক্ট করেছে,
সো এটা নির্মূল করা যাবে কমপ্লিটলি, এটা চিন্তা করাটা খুব কঠিন ব্যাপার আর কি। তো যেটা হবে সেটা হচ্ছে যে এই ভাইরাস এন্ডেমিক হয়ে যাবে, এপিডেমিক থেকে এন্ডেমিক হয়ে যাবে। এন্ডেমিক বলতে যেটা বোঝাচ্ছে, যেমন এই সব এপিডেমিক করোনা ভাইরাস ছাড়াও কিন্তু 4টা করোনা ভাইরাস আছে যেটা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমকে ইনফেক্ট করে। এটা আপনার অনেক বছর ধরে, শত বছর ধরে জানা আছে আর কি, যেগুলো আমাদের দেশে তো খুব একটা আসলে রেসপিরেটরি প্যানেল পিসিআর করা হয় না, যার কারণে এই সব ভাইরাসগুলো নর্মাল কমন কোল্ড ভাইরাস হিসাবে ডাক্তাররা সাধারণত ইম্পেরিক্যালি ইয়ে করে, ট্রিট করে আর কি। কিন্তু যখন আপনার ওই যে পিসিআর করা হয় তখন দেখা যায় যে এই সব করোনা ভাইরাস সবখানেই আছে, কিন্তু এগুলো কোনো খুব সিভিয়ার ডিজিজ করতে পারে না। কারণ হচ্ছে যে ওই যে আপনার সোসাইটির মধ্যে অলরেডি ইমিউনিটি এক্সিস্ট আর কি, প্রি এক্সিস্টিং ইমিউনিটি। তার মানে সবাই যে একসাথে ইমিউন ব্যাপারটা তা না, কেউ ইমিউন কেউ নন ইমিউন, কিন্তু ভাইরাসটা স্প্রেড করতে পারে না, কারণ হচ্ছে যে ভাইরাসের চারপাশে একটা ইমিউন ব্যারিয়ার তৈরি হয়ে যায়, তাই না? তো কোভিড-19-এরও মোস্ট লাইকলি কনসিকুয়েন্স হচ্ছে সেটা আর কি। এবং আমরা আশা করতেছিলাম যে হয়তো ডেল্টার পরে সেটাই হয়ে যাবে। তো এখন দেখা যাক আর কি ওমিক্রনের ক্ষেত্রে কি হয়। তো এখনো হোপফুল যে এটা সেই স্কেলে যাবে না আর কি। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর সমীর কুমার শাহ, আপনাকে দিয়ে শেষ করব। আমরা কোভিডের তো নানান নেতিবাচক দিক দেখলাম, কিন্তু কোভিড বাংলাদেশের বিজ্ঞান জগতে, আপনারা অনেকদিন ধরে কাজ করছেন অণুজীব বিজ্ঞানে, বিজ্ঞান জগতে কিছুটা ইতিবাচক পরিবর্তন এনেছে বোধহয়, সক্ষমতা বাড়িয়েছে। এটিকে কিভাবে দেখছেন এবং আমরা কিভাবে এর উপর ভিত্তি করে সামনে আগাতে পারি? খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা। এবং আমার প্রথম কথা হলো যে আমরা নিজেরা অনেকটা স্বাবলম্বী হয়েছি। আমরা অনেক কিছু শিখেছি। আমি শুধু যে আমরা ভাইরাসের কথা বলবো তাই না, এই যে ভার্চুয়ালি যে অনেক কিছু করা যায়, এবং আমি আর আমরা দুজন যে কথা বলছেন, সেই দুজনের বা তিনজনে যে আমরা কথা বলছি, তিনজন কিন্তু তিন জায়গায় আছি। আমরা তিনজন কিন্তু কথা বলছি এবং খুবই প্রাণবন্ত ভাবে। এবং আমার মনে হয় যে না হলে কিন্তু হয়তো এই তিনজনের আমাদের একসাথে আগামী কয়েক বছরেই হতো না। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু আরেকটা জিনিস হলো যে আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের সার্ভেলেন্সটা আমরা করতে শিখেছি। এবং এই সার্ভেলেন্সটা কিন্তু আমরা জানি এখন যে কিভাবে আমরা একসাথে কাজ করব। যেমন আমরা করোনা ভাইরাসের জন্য কিন্তু আমরা বাংলাদেশে একটা কনসোর্শিয়াম তৈরি করেছি, সেটা আমাদের গভর্নমেন্টের থেকেই হয়েছে এবং আমাদেরকে গেটস ফাউন্ডেশন কিছু সাপোর্টও দিচ্ছে সেটার জন্য। সেটা হলো যে আইজিসিআর, নিশ্চয়ই আপনারা জানেন। সো আইজিসিআর লিড করছে এবং আমরা একসাথে কাজ করছি, এবং একসাথে কাজ করে আমরা করোনা ভাইরাস থেকে কালেক্ট করছি দেশের বিভিন্ন জায়গা থেকে, দেখে সেই সার্ভেলেন্স গুলোকে কিন্তু আমরা কন্টিনিউ করছি। সুতরাং আমাদের করোনা ভাইরাসে এখন যদি অমিক্রন কোথাও আসে, খুবই সম্ভাবনা মানে খুবই কম যে আমরা সেটাকে মিস করব। জি, অনেক ধন্যবাদ ডক্টর সমীর কুমার সাহা। আমরা বেশ ভালো একটা বার্তা দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করতে পারলাম। আপনাদের দুজনকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আবার এক সময় কথা হবে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে শেষ করছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান। সবাই মনে রাখবেন যে নতুন প্রকরণ হোক, পুরনো প্রকরণ হোক, আমাদের স্বাস্থ্যবিধির যে জায়গাটা, সেখানে যদি আমরা নিয়মনীতিগুলো ঠিকমতো মানতে পারি, তাহলে কিন্তু আমাদের দুর্ভাবনা অনেকখানি কেটে যাবে। সুতরাং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই আহ্বান রেখে আজকের মতো আমরা শেষ করছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন।